বিষ্ণু অন্য জাতির মেয়ের সাথে বিয়ে করলো। এই জন্যে গ্রাম থেকে দূর থাকার জন্যে ও শাস্তি পেয়েছিল। বিষ্ণু অপর্ণা ওর মেয়ে পল্লবীর সাথে নদীর পাশে থাকতো। রোজ সকালে বিষ্ণু কাজ করার জন্যে অন্য গ্রামে চলে যেত। বিষ্ণু কাজে যাবার সময় পল্লবীকেও স্কুলে ছেড়ে আসতো। অপর্ণা বাড়িতে একাই থাকতো। বাড়ির সব কাজ করেও অপর্ণার কাছে সময় থাকতো। এই জন্যে নদী থেকেও মাছ ধরে আনতো। রোজ মাছ ধরে ধরে অপর্ণা এই কাজেতে উস্তাদ হয়ে গিয়েছিল। নদীতে হাত ডুবিয়েই ও মাছ ধরে নিত। বাহ, দারুণ! আজকে তো আমি মাছ ভাজাই করব। যে কোনো মাছ ও নদী থেকে ধরতো। ওই মাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওইটা রান্না করত। গন্ধ তো খুব ভালো আসছে, লাগছে এটা অনেক মজেছে। সন্ধেবেলায় বিষ্ণু আর পল্লবী যখন বাড়ি ফিরত তখন ভাতের সাথে সাথে মাছও দিত। খেয়ে দেখো আজকে কেমন বেনেছে। মা গো, এইটা খেয়ে কি বলবো, আপনি বানিয়েছেন তো ভালোই হবে। হ্যাঁ, এরমই কথা। হ্যাঁ গো মা, আমি যখন আপনার হাতে টিফিন নিয়ে যাই ওরা সব টিফিনগুলো খেয়ে নেয় আর বলে কত দারুণ হয়েছে। হ্যাঁ মা, আর বলে তোর মা অনেক ভালো মাছ রান্না করে। হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না তো তুমি সত্যিই দারুণ করো। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মাছটা দেখে মনে পড়লো, আমি তো ভাবছি রোজ বেশি মাছ ধরে ওইটা হাটেতে বিক্রি করে দিই আর আমি কিছু টাকাও পেয়ে যাব। হ্যাঁ, বিক্রি তো করতেই পারো। তুমি তো মাছ ধরতেও জানো আবার। হ্যাঁ, এবার তো আমি কাল থেকেই কাজটা করি। পরের দিন অপর্ণা অনেকগুলো মাছ ধরে ফেললো। ওই মাছগুলো টকনিতে রেখে হাটে বিক্রি করতে চলে গেল। টাটকা টাটকা মাছ নিয়ে নাও, টাটকা টাটকা মাছ আজকেই ধরেছি, টাটকা মাছ। এইটা মিষ্টি পানির মাছ না গো বৌমা, এইটা তো নুনতা জলের মাছ আর এইটা নদী থেকে ধরেছি। না 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 না, এটা আমায় চাই না। অনেক লোকেরা অপর্ণার কাছে মাছ কিনতে এলো, কিন্তু অনেকই কম লোকেরা মাছ কিনলো। এইটা দেখে অপর্ণা চিন্তিত পড়লো। কোনো কথা নেই, আজকে তো প্রথম দিন, হতে পারে কিছুদিন পর মাছগুলো বিক্রি হয়ে যায়। অপর্ণা নিজেকে বুঝাতে লাগলো আর টকনিটা নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো আর ওইগুলো বিক্রি করার জন্য হাটে আবার চলে গেল। মাছ নিয়ে নাও, টাটকা মাছ নিয়ে নাও, টাটকা মাছ। ওরমই ছিল পরের দিনের মতন, বিক্রি হচ্ছিল না। কয়েকদিন এরমই চলল। তখন অপর্ণা আবার চিন্তিত হয়ে গেল। মাছ থেকে ভরা টকনিটা আবার বাড়িতে নিয়ে চলে এলো। অপর্ণা দুঃখী হয়ে রান্না করতে লাগলো। বিষ্ণু যখন বাড়িতে এলো বুঝে গিয়েছিল ওর বউয়ের মন খারাপ আছে। কি হয়েছে অপর্ণা? ভেবেছিলাম কি, ভাবলাম মাছ বিক্রি করে টাকা কামিয়ে ফেলবো। আমার মাছগুলো তো কেউ কেনেই না। আরে, মাছের বদলে যদি তুমি মাছ ভাত বিক্রি করতে তাহলে সবাই কিনতো। আপনিও আমার ওপর হাসছেন? আরে না না, আমি তোমাকে নিয়ে ঠাট্টা করছি না, আমি সত্যি বলছি। তুমি খুব সুস্বাদু মাছ ভাত তৈরি করো, আবার মাছ তো তুমি নিজেই ধরো, তাই তুমি দামও তো কম রাখতে পারবে। একবার ভেবে দেখো না। বিষ্ণু এই কথাটা বলে বাড়ি থেকে চলে গেল। অপর্ণা এই কথাটা নিয়ে ভাবতে লাগলো, সবাই আমার মাছ ভাতের অনেক প্রশংসা করে, আমি একবার এই রান্নাটা করেই দেখি। আমায় তো মাছ বিক্রি করে টাকাই চাই, মাছ থেকে কামাবো, এই মাছ ভাত করে কোনো তো অন্য কথা নেই। অপর্ণা হাসতে লাগলো। ও আবার ভাবতে লাগলো, আমি এইভাবে বিক্রি করি। পরের দিন অপর্ণা আবার টাটকা মাছ ধরলো। তারপর ওই মাছগুলো রান্না করলো। যখন রান্না হয়ে গেল, অপর্ণা একটা ডাব্বায় মাছ রাখলো আর একটা ডাব্বায় ভাত রাখলো। ও একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। অপর্ণা হাটে চলে গেল। মাছ নিয়ে নাও, মাছ ভাত, মাছ ভাত, 25 টাকায় মাছ ভাত। মাছ ভাতের কথা শুনে কাস্টমার চলে এলো। টাটকা মাছ তো?
হ্যাঁ গো, আজকে সকালেই ধরলাম। ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 প্লেট দিয়ে দাও। অপর্ণা ওই লোকটাকে 1 প্লেট মাছ ভাত দিল। ওইখানেই দাঁড়িয়ে খেতে লাগলো। ওর মাছের সুন্দর গন্ধ ছড়াতে লাগলো। আরো কাস্টমার আসতে লাগলো। আমাকেও 1 প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ গো, নিন। যেমন যেমন কাস্টমার আসতে লাগলো, অপর্ণা সবাইকে মাছ ভাত দিতে লাগলো। আনন্দ হচ্ছিল। ওকে 1 প্লেটে 25 টাকা পাওয়া যাচ্ছিল। একটু পরেই ওর মাছগুলো সব শেষ হয়ে গেল। ও ডাব্বাগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। সন্ধ্যেবেলায় যখন বিষ্ণু বাড়ি ফিরে এলো, অপর্ণা বিষ্ণুকে মিষ্টি দিল। মিষ্টি? আরে এটা কোন খুশিতে? তুমি খাও তো, আমি বলছি। 3 জনা মিলে মিষ্টি খেতে লাগলো। অপর্ণা আজকের পুরো কথা বলে দিল। আমি বলেছিলাম না তোমার মাছ ভাত খুব বিক্রি হবে। কই এবার দাও, আমাকেও একটু মাছ ভাত দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব বিক্রি হয়ে গেছে। কি? ওই দিন থেকে অপর্ণা মাছ ভাতের ব্যবসায় করতে লাগলো। লোক মাছ ভাত খাবার জন্য দাঁড়িয়ে থাকতো এই অপর্ণা আসবে বলে। আরে ওই দেখো, মাছ ভাত অলি এসে গেছে। অপর্ণা হাটে আসতেই লোক জমা হয়ে যেত। নিজের টাকা থেকে বাড়ি বানিয়ে ফেললো। বিষ্ণু অপর্ণার সাহায্য করত মাছ ভাত বানাবার জন্যে। বিষ্ণু পুরনো কাজ করা ছেড়ে দিল। স্বামী বউ মিলে মাছ ভাত বিক্রি করত। হাটেতে ওদের দোকানও খুলে গিয়েছিল। মাছ ভাতের ব্যবসাটা চলে পড়লো। কিছুই দিন পর অপর্ণা মাছ ভাতের জন্য বিখ্যাত হয়ে গেল। ওর সব পরিবার মিলে এই কাজেতে সাহায্য করত। রামনগরে সোহান নামে একটা ছেলে থাকতো। ওর কাছে একটা বড় নৌকা ছিল। প্রতিদিন সকালে ওটাতে করে সোহান মাছ ধরতে যেত। সোহান ওই গ্রামে সবার থেকে ধনী জেলে ছিল। বাকি সব জেলেরা ওই কারণে সোহানকে হিংসে করত। সোহান রোজ সব থেকে বেশি মাছ ধরত আর বাজারে গিয়ে বিক্রি করত। আরে সোহান ভাই, তুমি এত বড় মাছ ধরে আনো, তোমার তো ভালোই উপার্জন হয় বলো। যা হয় সে সবই উপরওয়ালার কৃপা, ওনার জন্য তো সবকিছু ভালোই চলছে। চলো, এর খুশিতে তোমার তরফ থেকে আজ আমাদের একটা ছোট পার্টি। এইভাবেই সোহানের মাছের ব্যবসা ভালোই চলছিল। সোহান মনির দিক থেকে খুবই ভালো মানুষ ছিল, আর সেই সুযোগে সব সময় ওর বন্ধুরা সোহানের কাছে টাকা ধার চাইতো। কিন্তু এই ব্যাপারটাই ওর স্ত্রী বিমলা খুবই রাগ করত। সমাজ সেবা করে আজ পর্যন্ত তুমি কি পেলে? আর এত সমাজ সেবার দরকারটাই বা কি? ভগবান তো সকলকেই হাত পা দিয়েছেন, নিজেরা পরিশ্রম করো আর নিজেরাই খা। তুমি তো ঠিকই বলছো বিমলা, কিন্তু আমার এখন কোনো জিনিসের প্রয়োজনই নেই। আর তাছাড়া বন্ধু বান্ধবের সাথে পার্টি করার মতো খারাপ কি? এই সবই দেখনদারি, বুঝলে? দরকার এই সময় কেউ সাহায্য করবে না তোমায়। একদিন সোহনের পুরনো বন্ধু রমেশ ওর সাথে দেখা করতে আসে। রমেশের নজর প্রথম থেকেই সোহানের পয়সার উপর ছিল। কি ব্যাপার ভাই, তুই তো রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছিস দেখছি, কিন্তু কি আর বলবো, আমার ব্যবসা তো খুবই ক্ষতি হয়ে গেছে। খুব কষ্ট করে দুবেলা খাবার জোগাড় করছি রে ভাই। এ তো খুবই খারাপ খবর। তোর যদি কিছু দরকার লাগে তো আমাকে অবশ্যই বলবি। কিন্তু রমেশ ভাই, আপনার জুতো আর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না যে আপনি খাবার খেতে পাচ্ছেন না। আপনার পেট তো জামা থেকে বেরিয়ে পড়ছে। ওসব তো আগের কথা, এখন নতুন কিছু কেনার মতো পয়সা আমাদের কাছে কোথায়? সোহন রমেশকে কাঁদতে দেখে ওকে কিছু টাকা ধার দেয়। রমেশ টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। কিন্তু বিমলা সোহনের উপর খুব রেগে যায়। সোহন সব সময় ভাবতো বিমলা ওকে ভালো কাজ করতে দিচ্ছে না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আর তো খুব বড় বড় মাছ ধরা পড়েছে, ভালো উপার্জন হবে। যাই, এগুলো নিয়ে গিয়ে মার্কেটে বেচে নিয়ে আসি। সোহনের মাছ নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়। এটা দেখে সোহন খুবই খুশি হয়। জিনিসপত্র নিয়ে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি ব্যাপার, আজ তো তাড়াতাড়ি ফিরে এলে যে? বেশি মাছ ধরতে পারোনি নাকি? কি বলবো তোমায় গিন্নি, আজ খুব ভালো বিক্রি হয়েছে। সব মাছ নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে।
কিছুক্ষণ পরে সোহানের বাড়ির সামনে লোকের ভিড় জমতে থাকে। সবাই সোহান মুর্দাবাদ বলে চিৎকার করছিল। সোহান আর বিমলা বুঝতেই পারে না যে কি হয়েছে। এরা এরকম ভাবে চিৎকার করছে কেন গো? জানি না, চলো বাইরে গিয়ে একবার দেখে আসি। সোহান আর বিমলা বাইরে যায়। ওখানে লোকেরা খুব রেগেছিল। কি হয়েছে ভাইরা? আরে তোমরা সবাই এইভাবে চিৎকার করছো কেন? তোমার মাছকে আমাদের পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু লোক তো হাসপাতালেও ভর্তি। এটা কি করে সম্ভব? প্রতিদিনের মতো আজও তো আমি নদী থেকে টাটকা মাছ তুলে এনেছি। ওই সব কিছু আমরা জানি না। তোমাকে সবার টাকা ফেরত দিতে হবে, আর শুধু তাই না, সবার চিকিৎসার খরচও তোমাকেই দিতে হবে, সেই থেকে ক্ষতিপূরণও। সোহান ভেবেই পাচ্ছিল না কিভাবে এসব কিছু হলো। সোহান কিন্তু খুবই সৎ মনের মানুষ, তাই ও সকলের টাকা ফেরত দিয়ে দেয়, আর ওদের পরিবারের অসুস্থ লোকদের দেখতে হাসপাতালেও যায়। আমাদের কাছে আর বেশি টাকা নেই, পুরো টাকাটাই মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়া লোকেদের দিতে হয়েছে। এখন শুধুমাত্র বাড়ি আর আমার নৌকাটাই অবশিষ্ট আছে। নৌকাটা বেচে দিলে উপার্জন করব কি করে? এই বাড়িটা আমাদের বিক্রি করতে হবে। ঠিক আছে, আমি তো আমার জীবন তোমার সঙ্গে নৌকাতেও কাটাতে পারবো। সোহান বাড়িটা বিক্রি করে দেয়। সোহান আর বিমলা ওদের নৌকাতে থাকতে শুরু করে। সোহান প্রতিদিন মাছ ধরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। পুরো দিন কেটে যায়, কিন্তু সোহানের একটা মাছও বিক্রি হয় না। ও পুরো হতাশ হয়ে যায়। আরে সোহান, এতক্ষণ পর্যন্ত একটাও মাছ বিক্রি হয়নি। কি আর বলবো, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও মাছ বিক্রি হলো না। সবাই তোমার মাছকে ভয় পেয়ে গেছে, বুঝলে? সবার তো প্রাণের মায়া আছে, তাই না? কেউ কি নিজের বউ বাচ্চাকে অসুস্থ দেখতে চায় বলো? কিন্তু ওটাতে আমার কোনো ভুল ছিল না, আর তাছাড়া আমি তো সবার ক্ষতিপূরণও দিয়েছি। কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করব কিভাবে? একবার যে ঠকিয়েছে সে আর দ্বিতীয়বার কখনো ঠকতে চাইবে বলো? সোহান নিজের বন্ধুর মুখ থেকে এরকম কথা শুনে হতাশ হয়ে যায় আর ফিরে যায় বিমলার কাছে নিজের নৌকায়। কি হয়েছে, আজ আসতে এত দেরি হলো? মনে হয় ভালো রোজগার করেছো। সেরকম কিছু হয়নি, আজ পর্যন্ত মাছও বিক্রি হয়নি, কেউ আমার কাছ থেকে মাছও কিনতে চাইছে না। তুমি একবার তোমার বন্ধু রমেশের কাছে সাহায্য চাও না? তুমিও তো দরকারের সময়কে সাহায্য করেছিলে। এখন সবকিছু বদলে গেছে। যখন আমার কাছে পয়সা ছিল তখন সবাই আমার কাছে সাহায্য চাইতে আসতো, কিন্তু এখন সবাই আমার এই অবস্থায় মজা করছে। আমরা কাল থেকে আবার মাছ ধরে নদীর ওপাশের গ্রামে বেচতে যাব। সেখানে তো আমাদের কেউ চেনে না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওই গ্রামে গিয়ে দেখি কি হয়। পরের দিন যখন সোহান আর বিমলা মাছ ধরার জন্য নদীতে নৌকা নামায়, তখন বাকি সব জেলেরা এসে প্রতিবাদ জানায়। তুমি নদীতে নৌকা নামাতে পারবে না। এরকম কেন বলছো মদন ভাই? একবার তুমি আমাদের বিপদে ফেলেছিলে, এখন আমরা আর কখনো এটা করতে দেব না। ঠিক আছে, আমরা নৌকা নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বিমলা আর সোহান নৌকা নিয়ে নদীতে চলে যায়। ঘন্টার পর ঘন্টা ওরা চলতে থাকে, কিন্তু আশেপাশে কোনো গ্রাম ওদের চোখে পড়ে না। তখনই বিমলা নদীতে সোনার মতো চকচক করছে এমন একটা মাছ দেখতে পায়। বিমলা তাড়াতাড়ি জাল ফেলে ওই সুন্দর মাছটাকে ধরে ফেলে। এটা তো কোনো জাদু মাছ বলে মনে হচ্ছে। এর রংটা দেখো, পুরো সোনার মতো চকচক করছে। যদি এই মাছটা বাজারে বিক্রি করি তবে ভালো দাম পাবো। এই মাছটাকে খুব যত্নে রাখতে হবে। আমরা এই মাছের ফার্মিং করব, আর এর সোনার মতো ডিম বাজারে বিক্রি করব। তুমি ওই গল্পটা জানো না, সোনার ডিম পাড়া মুরগি কখনোই কাটতে নেই। ঠিক বলেছ তুমি। বিমলা আর সোহান এক গ্রামে আসে। সেখানে নিজেদের নৌকা বিক্রি করে জমি কিনে সেখানে একটা পুকুর বানায়, আর সোনার মতো মাছটার ফার্মিং শুরু করে। কিছুদিনের মধ্যেই মাছটা সোনার মতো ডিম পাড়ে। আমরা এই সোনার মতো ডিম বিক্রি করে অনেক টাকা রোজগার করব। ধীরে ধীরে বিমলা আর সোহান ওই সোনার মতো ডিম বিক্রি করে আবার বড়লোক হয়ে যায় আর নিজেদের গ্রামে ফিরে আসে। সোহানের কাছে টাকা দেখে গ্রামবাসীরা আবার টাকা চাইতে আসে ওর কাছে।
আরে বন্ধুদের কথায় কখনো রাগ করতে নেই, তুই তো আমার প্রিয় বন্ধু। মিথ্যে বন্ধুত্ব দেখানো বন্ধ করে দাও। আমাদের যখন দরকার ছিল তখন তুমি আমাদের অপমান করে মজা লুটছিলে। চলে যাও এখান থেকে। সোহান মানুষকে চিনতে শুরু করে আর বেঈমান বন্ধুদের থেকে দূরে থাকে। সোনার মাছের সাহায্যে ওদের জীবন খুব ভালোভাবে কাটছিল। এই গল্পটা হলো গভীর সমুদ্রের। সমুদ্রের মাঝামাঝি দুটো কলোনি ছিল, একটা ডলফিনের কলোনি আর একটা সোয়ার্ড ফিশের কলোনি। এই দুটো কলোনিতে প্রায় ঝামেলা হয়ে থাকতো। এক সময়ের কথা, একটা ছোট সোয়ার্ড ফিশ খেলতে খেলতে ডলফিনের কলোনিতে ঢুকে পড়লো আর সঙ্গে সঙ্গে কয়েকটা ডলফিন মিলে ওকে ঘিরে ফেললো। এই বাচ্চা, তুই এখানে পা রাখলি কি করে? তুমি কি জানো না যে এটা ডলফিনের এলাকা? এই নাও বাচ্চা, তুমি কি ভাবলে যে আমার তোমাকে স্বাগত জানাবো? আমাদের এলাকায় তোমার আসা উচিত হয়নি। এটা ডলফিনের কলোনি। তুমি কি জানো না যে ডলফিনেরা মাছের প্রজাতির মধ্যে সবথেকে উঁচু জাতের? হ্যাঁ, আমরা হলাম মহান। আমাদের মতো কেউ খেলা দেখাতে পারবে না একেবারে। তখনই ডলফিনের রাজা সেখানে পৌঁছালো। সব থেকে বড় ডলফিনকে দেখে সোয়ার্ড ফিশের বাচ্চাটা ভয় পেয়ে গেল আর কাঁদতে লাগলো। আমি ভুল করে এখানে এসে পড়েছি, দয়া করে আমাকে ফিরে যেতে দাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, এরপর কখনোই কলোনিতে পা রাখবে না। হ্যাঁ হ্যাঁ, আর কখনো আসবো না। রাজার আদেশে সব ডলফিনগুলো একদিকে সরে গেল আর ওই সোয়ার্ড ফিশের বাচ্চাটা আবার নিজের কলোনিতে চলে গেল। তারপর আর কখনো ওই বাচ্চা আর ডলফিনের কলোনিতে যায়নি। কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটেছিল আর একটা ডলফিনের বাচ্চা সোয়ার্ড ফিশের কলোনিতে চলে এলো আর দেখতে দেখতে ডলফিনের আশেপাশে সোয়ার্ড ফিশের ভিড় জমা হয়ে গেল। আরে বাবা, তুমি ভুল জায়গায় এসে পড়েছো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছ। বেচারা বাচ্চা ভয় পেয়ে যাবে। সরো সরো, সবাই সরে যাও। সোনা, তোমার নিজের কলোনিতেই থাকা উচিত। এই জায়গাটা তোমার জন্য সুরক্ষিত নয়। সমস্ত সোয়ার্ড ফিশরা মিলে এই ডলফিনের বাচ্চাটাকে ওর কলোনিতে পৌঁছে দিল। সেখানে ডলফিনের রাজা যখন দেখলো যে একটা ছোট ডলফিনকে এতগুলো সোয়ার্ড ফিশ মিলে ঘিরে রেখেছে, তখন ও ভীষণ রেগে গেল। তোমাদের লজ্জা করে না? একটা ছোট্ট বাচ্চার উপর এতগুলো লোক মিলে হামলা করছো। আপনার কোথাও একটা ভুল হয়েছে। আমরা তো ওকে এখানে সাবধানে পৌঁছাতে এসেছিলাম। ও বেচারা ভুল করে আমাদের কলোনিতে চলে গেছিল। তাতে কি হয়েছে? এটা একটা ডলফিন আর সমুদ্রে যে কোনো জায়গায় যেতে পারে। এটা ওর অধিকার। তোমরা ছোট শর্ট ফিশ কে যে ওকে রাস্তা বানানোর চেষ্টা করছো, এটা তো অন্যায় কথা। তখনই ব্যাপারটা সামলাতে গিয়ে সোয়ার্ড ফিশ নায়ক বলল, ঠিক আছে, আমাদের কাজ ছিল আপনাদের বাচ্চাকে সমাধানে পৌঁছে দেওয়া। বাকিটা আপনি নিজে দেখে নিন। চলো সবাই ফিরে চলো। সব সোয়ার্ড ফিশ আবার নিজেদের কলোনিতে ফিরে গেল। কয়েক মাস পর এই সমুদ্রে কিছু থাকতে এলো। ডলফিনের রাজা তাদের সাথে দেখা করতে গেল। আপনারা আমাদের অতিথি। আপনারা তো জানেন যে এই সমুদ্রে আমরাই রাজত্ব করি। কখনো আমাদের কলোনিতে আসুন আমাদের অতিথি হয়ে। ভেলদের রাজা চিন্তায় পড়ে গেল। এই ডলফিনরা নিজেদের অনেক বড় মনে করে। আমাদের সামনে ওদের অস্তিত্বই বাকি। এটাই সঠিক সুযোগ এদের শিক্ষা দেওয়ার। আমরা সবাই কাল আপনাদের ওখানে যাব। পরের দিন ডলফিনরা ভেলদের আসার অপেক্ষা করছিল। যখন ভেল এখানে এলো তখন সোয়ার্ড ফিশরা বিপদের গন্ধ পেল। নিশ্চয়ই কোনো বড় বিপদ হবে, আর নিশ্চয়ই বিপদটা এই ডলফিনগুলোই ডেকে এনেছে। কিন্তু আমাদের ওদেরকে সাহায্য করা উচিত। যেমনই হোক, ওরা আমাদের প্রতিবেশী। আমি অহংকারী ডলফিনকে সাহায্য করতে চাই না। না, এটা খুব অন্যায় কথা। সে ডলফিন অহংকারী হোক না কেন, ও হলো আমাদের প্রতিবেশী, আর আমাদের প্রতিবেশী ধর্মের পালন করা উচিত। এদিকে ভেলসের দল ডলফিনদের কলোনিতে এসে পৌঁছালো। আসুন আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আশা করি আমাদের এই পুরো কলোনিটা আপনাদের ভালো লেগেছে। এমনিতেও এই গোটা সমুদ্রে আমাদেরই রাজত্ব চলে।
তুমি কি নিজেকে সমুদ্রের রাজা ভাবো? তোমরা আমাদের সামনে এতটাই ছোট, তোমরা এটা ভাবলে কি করে যে এই সমুদ্রে তোমাদেরই রাজত্ব আর তোমরা এখানকার রাজা হয়ে থাকবে? ওয়েলদের রাজার আদেশে সমস্ত ওয়েলস ডলফিনদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওয়েলস ডলফিনের শরীরের তুলনায় বড় আর শক্তিশালী ছিল, এই কারণে অনেক ডলফিন আহত হয়ে গেছিল। সাহায্য করো, কেউ আমাদের সাহায্য করো। ডলফিনদের কান্না আর চিৎকার শুনে সোয়ার্ডফিশের দল ওয়েলদের ঘিরে ফেলল। সোয়ার্ডফিশরা ওয়েলদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর তখনই ডলফিনদের রাজা চিৎকার করে উঠল, দাঁড়াও, এই যুদ্ধটা তোমাদের নয়, এই যুদ্ধটা হলো আমাদের তিমিদের। আমরা দুজনে উঁচু আর বড় মাছ, তোমাদের মতো ছোট মাছেদের এই যুদ্ধে আসার কোনো রকম দরকার নেই। কিন্তু রাজা, এই ওয়েলরা আমাদের মেরে ফেলবে। যাই হোক, আমাদের যুদ্ধ আমরা নিজেরাই করব। যদি আমরা এই ছোট মাছেদের সাহায্য নিই তাহলে গোটা সমুদ্র আমাদের উপর হাসবে যে ডলফিনরা নিজেদের রক্ষা করতে পারেনি। আর একবার ভেবে নিন, আমরা এখানে আমাদের প্রতিবেশী ধর্মের পালন করতে এসেছিলাম, আপনাদের হেনস্থা করতে নয়। আমি যেটা বলেছি সেটাই আমার সিদ্ধান্ত। আমরা তোমাদের মতো ছোট মাছেদের সাহায্যের দরকার নেই, চলে যাও এখান থেকে। সোয়ার্ডফিশের নায়ক নিজের দলকে আদেশ দিল, আর সমস্ত সোয়ার্ডফিশ নিজেদের কলোনিতে ফিরে গেল, আর ওয়েলরা ডলফিনদের সাথে যুদ্ধ চালু রাখল। এক এক করে সমস্ত ডলফিন আহত হয়ে গেল, কিছু ডলফিনরা মারাও গেল। এখন শুধু আমরা এই সমুদ্রের রাজা। ওয়েলরা ডলফিনদের গোটা কলোনি নষ্ট করে দিল, আর তারপর সেখান থেকে ফিরে গেল। ডলফিনদের রাজা আর বেঁচে নেই, অনেক ডলফিন আহত হয়েছিল। ডলফিনদের নিজেদের অহংকার ডুবিয়ে দিল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে অহংকার কখনো কাউকে ছাড়ে না, সেটা যদি অহংকারী ডলফিন হয় বা অহংকারী রাবণ। এই গল্পটা হলো গভীর সমুদ্রের। সমুদ্রের মাঝামাঝি দুটো কলোনি ছিল, একটা ডলফিনের কলোনি আর একটা সোয়ার্ডফিশের কলোনি। এই দুটো কলোনিতে প্রায় ঝামেলা হয়ে থাকতো। এক সময়ের কথা, একটা ছোট সোয়ার্ডফিশ খেলতে খেলতে ডলফিনের কলোনিতে ঢুকে পড়ল, আর সঙ্গে সঙ্গে কয়েকটা ডলফিন মিলে ওকে ঘিরে ফেলল। এই বাচ্চা, তুই এখানে পা রাখলি কি করে? তুমি কি জানো না যে এটা ডলফিনের এলাকা? এই না বাচ্চা, তুমি কি ভাবলে যে আমার তোমাকে স্বাগত জানাবো? আমাদের এলাকায় তোমার আসা উচিত হয়নি, এটা ডলফিনের কলোনি। তুমি কি জানো না যে ডলফিনেরা মাছের প্রজাতির মধ্যে সবথেকে উঁচু জাতের? হ্যাঁ, আমরা হলাম মহান, আমাদের মতো কেউ খেলা দেখাতে পারবে না একেবারে। তখনই ডলফিনের রাজা সেখানে পৌঁছালো। সব থেকে বড় ডলফিনকে দেখে সোয়ার্ডফিশের বাচ্চাটা ভয় পেয়ে গেল আর কাঁদতে লাগলো। আমি ভুল করে এখানে এসে পড়েছি, দয়া করে আমাকে ফিরে যেতে দাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, এরপর কখনোই কলোনিতে পা রাখবে না। হ্যাঁ হ্যাঁ, আর কখনো আসবো না। রাজার আদেশে সব ডলফিনগুলো একদিকে সরে গেল, আর ওই সোয়ার্ডফিশের বাচ্চাটা আবার নিজের কলোনিতে চলে গেল। তারপর আর কখনো ওই বাচ্চা আর ডলফিনের কলোনিতে যায়নি। কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটেছিল, আর একটা ডলফিনের বাচ্চা সোয়ার্ডফিশের কলোনিতে চলে এলো, আর দেখতে দেখতে ডলফিনের আশেপাশে সোয়ার্ডফিশের ভিড় জমা হয়ে গেল। আরে বাবা, তুমি ভুল জায়গায় এসে পড়েছো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছ, বেচারা বাচ্চা ভয় পেয়ে যাবে। সরো সরো, সবাই সরে যাও। সোনা, তোমার নিজের কলোনিতেই থাকা উচিত, এই জায়গাটা তোমার জন্য সুরক্ষিত নয়। সমস্ত সোয়ার্ডফিশরা মিলে এই ডলফিনের বাচ্চাটাকে ওর কলোনিতে পৌঁছে দিল। সেখানে ডলফিনের রাজা যখন দেখলো যে একটা ছোট ডলফিনকে এতগুলো সোয়ার্ডফিশ মিলে ঘিরে রেখেছে, তখন ও ভীষণ রেগে গেল। তোমাদের লজ্জা করে না? একটা ছোট্ট বাচ্চার উপর এতগুলো লোক মিলে হামলা করছো। আপনার কোথাও একটা ভুল হয়েছে, আমরা তো ওকে এখানে সাবধানে পৌঁছাতে এসেছিলাম, ও বেচারা ভুল করে আমাদের কলোনিতে চলে গেছিল। তাতে কি হয়েছে? এটা একটা ডলফিন, আর সমুদ্রে যে কোনো জায়গায় যেতে পারে, এটা ওর অধিকার।
তোমরা ছোট শর্ট ফিশ কে যে ওকে রাস্তা বলানোর চেষ্টা করছো? এটা তো অন্যায় কথা। তখনই ব্যাপারটা সামলাতে গিয়ে সোয়ার্ডফিশ নায়ক বলল, ঠিক আছে, আমাদের কাজ ছিল আপনাদের বাচ্চাকে সমাধানে পৌঁছে দেওয়া, বাকিটা আপনি নিজে দেখে নিন। চলো সবাই ফিরে চলো। সব সোয়ার্ডফিশ আবার নিজেদের কলোনিতে ফিরে গেল। কয়েক মাস পর এই সমুদ্রে কিছু থাকতে এলো। ডলফিনের রাজা তাদের সাথে দেখা করতে গেল। আপনারা আমাদের অতিথি। আপনারা তো জানেন যে এই সমুদ্রে আমরাই রাজত্ব করি। কখনো আমাদের কলোনিতে আসুন আমাদের অতিথি হয়ে। ওয়েলদের রাজা চিন্তায় পড়ে গেল। এই ডলফিনরা নিজেদের অনেক বড় মনে করে, আমাদের সামনে ওদের অস্তিত্বই বাকি। এটাই সঠিক সুযোগ এদের শিক্ষা দেওয়ার। আমরা সবাই কাল আপনাদের ওখানে যাব। পরের দিন ডলফিনরা ওয়েলদের আসার অপেক্ষা করছিল। যখন ওয়েল এখানে এলো তখন সোয়ার্ডফিশরা বিপদের গন্ধ পেল। নিশ্চয়ই কোনো বড় বিপদ হবে, আর নিশ্চয়ই বিপদটা এই ডলফিনগুলোই ডেকে এনেছে। কিন্তু আমাদের ওদেরকে সাহায্য করা উচিত। যেমনই হোক ওরা আমাদের প্রতিবেশী। আমি অহংকারী ডলফিনকে সাহায্য করতে চাই না। না, এটা খুব অন্যায় কথা। সে ডলফিন অহংকারী হোক না কেন, ও হলো আমাদের প্রতিবেশী, আর আমাদের প্রতিবেশী ধর্মের পালন করা উচিত। এদিকে ওয়েলসের দল ডলফিনদের কলোনিতে এসে পৌঁছালো। আসুন আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আশা করি আমাদের এই পুরো কলোনিটা আপনাদের ভালো লেগেছে। এমনিতেও এই গোটা সমুদ্রে আমাদেরই রাজত্ব চলে। তুমি কি নিজেকে সমুদ্রের রাজা ভাবো? তোমরা আমাদের সামনে এতটাই ছোট। তোমরা এটা ভাবলে কি করে যে এই সমুদ্রে তোমাদেরই রাজত্ব আর তোমরা এখানকার রাজা হয়ে থাকবে? ওয়েলদের রাজার আদেশে সমস্ত ওয়েলস ডলফিনদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওয়েলস ডলফিনের শরীরের তুলনায় বড় আর শক্তিশালী ছিল। এই কারণে অনেক ডলফিন আহত হয়ে গেছিল। সাহায্য করো, কেউ আমাদের সাহায্য করো। ডলফিনদের কান্না আর চিৎকার শুনে সোয়ার্ডফিশের দল ওয়েলদের ঘিরে ফেলল। সোয়ার্ডফিশরা ওয়েলদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর তখনই ডলফিনদের রাজা চিৎকার করে উঠল, দাঁড়াও, এই যুদ্ধটা তোমাদের নয়, এই যুদ্ধটা হলো আমাদের তিমিদের। আমরা দুজনে উঁচু আর বড় মাছ। তোমাদের মতো ছোট মাছেদের এই যুদ্ধে আসার কোনো রকম দরকার নেই। কিন্তু রাজা, এই ওয়েলরা আমাদের মেরে ফেলবে। যাই হোক, আমাদের যুদ্ধ আমরা নিজেরাই করব। যদি আমরা এই ছোট মাছেদের সাহায্য নিই তাহলে গোটা সমুদ্র আমাদের উপর হাসবে যে ডলফিনরা নিজেদের রক্ষা করতে পারেনি। আর একবার ভেবে নিন, আমরা এখানে আমাদের প্রতিবেশী ধর্মের পালন করতে এসেছিলাম, আপনাদের হেনস্থা করতে নয়। আমি যেটা বলেছি সেটাই আমার সিদ্ধান্ত। আমরা তোমাদের মতো ছোট মাছেদের সাহায্যের দরকার নেই। চলে যাও এখান থেকে। সোয়ার্ডফিশের নায়ক নিজের দলকে আদেশ দিল, আর সমস্ত সোয়ার্ডফিশ নিজেদের কলোনিতে ফিরে গেল। আর ওয়েলরা ডলফিনদের সাথে যুদ্ধ চালু রাখলো। এক এক করে সমস্ত ডলফিন আহত হয়ে গেল, কিছু ডলফিনরা মারাও গেল। এখন শুধু আমরা এই সমুদ্রের রাজা। ওয়েলরা ডলফিনদের গোটা কলোনি নষ্ট করে দিল, আর তারপর সেখান থেকে ফিরে গেল। ডলফিনদের রাজা আর বেঁচে নেই। অনেক ডলফিন আহত হয়েছিল। ডলফিনদের নিজেদের অহংকার ডুবিয়ে দিল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে অহংকার কখনো কাউকে ছাড়ে না, সেটা যদি অহংকারী ডলফিন হয় বা অহংকারী রাবণ।